চ্যানেলে স্বাগত। আজকে আমরা জৈব রসায়নের এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে সমস্ত বিষয়ের উপর জৈব রসায়নের বিভিন্ন ধরনের ব্যাখ্যামূলক আলোচনা, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভীষণ দরকার। আমরা ধরে নিতে পারি গোটা জৈব রসায়নটা এই সমস্ত বিষয়ের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। এবং আজকের বিষয়টার যে আলোচনার যে বিষয়বস্তু, তার মূল টাইটেল হলো জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলের মৌলিক ধারণা। আমরা যে জৈব রাসায়নিক জৈব বিক্রিয়াগুলো যে সংঘটিত হয়, সেই জৈব বিক্রিয়াগুলোর মৌলিক ধারণাটা আজকে আমরা তৈরি করার চেষ্টা করব, বেসিক কনসেপ্টটা। আর তার জন্য আমরা কিছু কারণ, কিছু প্রভাবের সম্মুখীন হবে। এরকম বেশ কিছু প্রভাব আছে, যেমন ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোন্যান্স এফেক্ট, ম্যাসোমারিক ইফেক্ট। এই ইফেক্টগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব মৌলিক ধারণাটা, ক্রিয়া কৌশলে মৌলিক ধারণা তৈরি করতে গেলে যে বিষয়গুলো আমাদের জানতে হবে ওরকম হলো, যেমন মূল জৈব বিক্রিয়ার যে জৈব বিক্রিয়ার মূল যৌগটা, বিক্রিয়ার মূল যৌগকে বলা হয় সাবস্ট্রেট বলে, মনে থাকবে। আর যার সঙ্গে বিক্রিয়া করে আমরা যদি এখানে একটা বিক্রিয়া নিই, ধরে নাও এ এবং এ কী করলো, বি এর সঙ্গে বিক্রিয়া করে সি তৈরি করলো, তাহলে একে আমরা সাবস্ট্রেট বলবো। আজকের থেকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবং যার সঙ্গে বিক্রিয়া হবে তাকে বিকারক বলা হয়, বিকারক। এবং যে পদার্থটা উৎপন্ন হবে তাকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। ফলে জৈব রসায়নে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, বিক্রিয়াজাত পদার্থ। বোঝা গেছে? তাহলে যার সঙ্গে বিক্রিয়া হবে তাকে কি বলা হবে? তাকে বিক্রিয়ক বলা হয়, বিকারক। মনে থাকবে, যার সঙ্গে বিক্রিয়া হবে তাকে বলা হবে বিকারক। আর উৎপন্ন পদার্থটাকে আমরা কি বলবো? উৎপন্ন পদার্থটাকে বিক্রিয়াজাত পদার্থ বলে। উৎপন্ন পদার্থ বিক্রিয়াজাত। ঠিক আছে, এই হলো তাহলে জৈব বিক্রিয়া। জৈব রসায়নে যে বিক্রিয়াগুলো আছে, এরকম একটা বিক্রিয়ার যে মূল যে যৌগটা তাকে বলা হবে সাবস্ট্রেট। বিক্রিয়া যার সাথে বিক্রিয়া হবে তাকে বলা হবে বিকারক, এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থটাকে বলা হবে বিক্রিয়াজাত পদার্থ। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে মনে রাখবে যে বিকারকটা সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করবে যে অংশটা, সে বিকারক নেগেটিভ হলে সাবস্ট্রেটের পজিটিভ অংশ আক্রমণ করবে, তাই কিনা বলো? সাবস্ট্রেটের পজিটিভ অংশ আক্রমণ করে, পজিটিভ অংশ, ও পজিটিভ হলে নেগেটিভ অংশ আক্রমণ করে। মনে থাকবে, তাহলে কি দাঁড়ালো? সাবস্ট্রেটের যে বিকারকটা বিক্রিয়া করবে, সেই বিকারকটা যদি নেগেটিভ হয় তাহলে সাবস্ট্রেটের পজিটিভ অংশকে আক্রমণ করবে। আবার বিকারকটা যদি নেগেটিভ টাইপের পজিটিভ যদি হয় তাহলে সাবস্ট্রেটের নেগেটিভ অংশটাকে আক্রমণ করবে। ক্লিয়ার? বোঝা গেছে? সেই সঙ্গে মনে রাখবে জৈব যৌগের বন্ধনের প্রকৃতি কি হয় বলো তো? বন্ধনের প্রকৃতি জৈব যৌগে, আমরা যে জৈব যৌগে যেমন আয়নীয় যৌগ বন্ধনের প্রকৃতি আয়নীয় হয়, কিন্তু সমস্ত জৈব যৌগে প্রায় বন্ধনের প্রকৃতি সমযোজী প্রকৃতির হয়, তাই কিনা? তবুও কি হয়, বন্ধনের ইলেকট্রন জোড়ের স্থায়ী বা অস্থায়ী সরণ ঘটে। যদিও বন্ধনটা সমযোজী প্রকৃতি, তবুও বিক্রিয়া ঘটার সময় কিন্তু ইলেকট্রন জোড়ের স্থায়ী বা অস্থায়ী সরণ ঘটে। ঠিক আছে, আর এর ফলে কি হয়?
ফলে বন্ধনে আয়নীয় প্রকৃতির সৃষ্টি হয়। ফলে বন্ধন আয়নীয় প্রকৃতির হয়। বোঝা গেছে? যদিও সমযোজী জৈব যৌগের বন্ধনগুলো সমযোজী প্রকৃতির হয়, তবুও বিক্রিয়া ঘটার সময় কিন্তু সেক্ষেত্রে কী হয়, ইলেকট্রন জোড়ের স্থায়ী বা অস্থায়ী সরণের ফলে বন্ধন আয়নীয় প্রকৃতির হয়। আর এই ধরনের আয়নীয় প্রকৃতির সৃষ্টির জন্য দায়ী যে কারণগুলো মনে রাখবে, সমযোজী বন্ধনে বিক্রিয়া ঘটার সময় সমযোজী বন্ধনে যে আয়নীয় চরিত্র প্রকাশ পায়, এইরকম আয়নীয় প্রকৃতি প্রকাশক যে কারণগুলো আছে, প্রকাশক কারণগুলি হলো এই কারণগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন ইন্ডাকটিভ এফেক্ট, যেমন ইলেক্ট্রোমেরিক এফেক্ট, যেমন রেজোন্যান্স এফেক্ট, যেমন হাইপার কনজুগেশন এফেক্ট। এইরকম বিভিন্ন ধরনের এফেক্ট জৈব রসায়নে আছে, এবং সমস্ত জৈব রসায়নটার যে বিভিন্ন ধরনের ব্যাখ্যামূলক কোশ্চিন, আম্লিকত্ব, ক্ষারকত্ব, বন্ধন দৈর্ঘ্য, স্থায়িত্ব ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর মোটামুটি এই স্তম্ভগুলোর উপর দাঁড়িয়ে আছে। এই প্রভাবগুলো দ্বারা আমরা কিন্তু বিভিন্ন ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারি। আজকের ক্লাসে মূলত আমরা এই প্রভাবগুলো নিয়েই একটা একটা করে কথা বলবো। প্রথমে আমরা দেখে নিব ইন্ডাকটিভ ইফেক্ট সম্পর্কে কী ধারণা আমরা তৈরি করতে পারি। তাহলে অর্গানিক কেমিস্ট্রিতে যে বিভিন্ন ক্রিয়া কৌশলে মৌলিক ধারণা তৈরি করতে গেলে আমাদের সাবস্ট্রেট, বিকারক, বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ এবং বন্ধনের প্রকৃতি সম্পর্কে একটা ধারণা লাগবেই। এবার আমরা দেখব সমযোজী বন্ধনে যে আয়নীয় প্রকৃতি সৃষ্টি হয়, এর যে কারণ, ওইরকম প্রথম কারণ হলো ইন্ডাকটিভ এফেক্ট। একে আই দিয়ে প্রকাশ করা হয়, ইন্ডাকটিভ এফেক্ট। আমরা যদি বলি ইন্ডাকটিভ এফেক্ট বলতে আমরা কি বুঝবো, তো মনে রাখবে যে কোনো কার্বন শৃঙ্খলে আমরা যদি ইন্ডাকটিভ এফেক্টের সংজ্ঞাটা ব্যাখ্যা করতে চাই, তাহলে মনে রাখবে এক বন্ধনে আবদ্ধ এইখানে যদি আমরা দেখে নিই, দেখো এরকম একটা যদি কার্বন শৃঙ্খল হয়, এর সাথে যদি ক্লোরিন যুক্ত থাকে, কার্বনের তুলনায় ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর একটা কার্বন শৃঙ্খল যদি দেখি, এখানে যদি লিথিয়াম থাকে, এখানে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কম। ঠিক আছে, তাহলে এক বন্ধনে আবদ্ধ, এই যে এক বন্ধনে আবদ্ধ কার্বন শৃঙ্খলে কোনো পরমাণু বা গ্রুপের উপস্থিতির ফলে, এই পরমাণু বা এই ধরনের গ্রুপের উপস্থিতির ফলে কি হয়, এই যে কার্বন শৃঙ্খলের সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলো আছে, উপস্থিতির ফলে কার্বন পরম্পরায় বন্ধনের ইলেকট্রন জোড়ে সরে যাওয়া। দেখো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে বন্ধনে ইলেকট্রন জোড় সে নিজের দিকে টেনে নিবে, ফলে এটা স্লাইড কী হবে, পজিটিভ হয়ে যাবে। আবার এই দুটো কার্বনের মধ্যে ইলেকট্রন জোড় আবার এই কার্বনের দিকে সরে আসবে, ফলে এটা স্লাইড কী হবে, পজিটিভ হবে। এটা ডেল্টা, এভাবে কিন্তু প্রভাবটা ধীরে ধীরে কমে আসবে, এইভাবে ধীরে ধীরে পজিটিভ হতে হতে চলে যাবে। ফলে স্থায়ী সরণের ঘটনাকে ইন্ডাকটিভ ইফেক্ট বলে।
ইন্ডাকটিভ এফেক্ট বলে। এইটা কিন্তু সংজ্ঞাটা মনে রাখতে হবে। তাহলে এক বন্ধনে আবদ্ধ কার্বন শৃঙ্খলে কোনো গ্রুপ বা পরমাণুর উপস্থিতির ফলে কার্বন পরম্পরায় কার্বন শৃঙ্খলে যে বন্ধনের ইলেকট্রন জোড়ের যে স্থায়ী সরণ, সেই সরণের ঘটনাটাকে বলা ইন্ডাকটিভ এফেক্ট। যেমন এক্ষেত্রে লিথিয়ামের তুলনায় কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, ফলে কার্বনের দিকে এবার ইলেকট্রন কিন্তু এরকম করে সরে আসবে। বোঝা গেছে? ফলে এটা কী হবে, স্লাইড নেগেটিভ, এটা স্লাইড পজিটিভ হবে, এটা স্লাইড তো নেগেটিভ হবে। তাহলে এইভাবে কিন্তু চলে আসবে। বোঝা গেছে? এই ডেল্টা, ডাবল ডেল্টা, ট্রিপল ডেল্টা দ্বারা বোঝাচ্ছে যে প্রভাবটা ধীরে ধীরে কমে আসে। এইভাবে কোনো গ্রুপ বা পরমাণুর উপস্থিতির ফলে কার্বন শৃঙ্খলের ইলেকট্রন জোড়ের যে স্থায়ী সরণ, এই ঘটনাটাকে বলা হয় ইন্ডাকটিভ ইফেক্ট। বোঝা গেছে? যেমন যদি কার্বন শৃঙ্খলে ক্লোরিন থাকে তাহলে ক্লোরিন থেকে ইলেকট্রনের সরণ হবে, আর যদি কার্বনের চেয়ে কম ইলেকট্রোনেগেটিভ মৌল যেমন লিথিয়াম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লিথিয়াম থেকে কার্বন শৃঙ্খলের দিকে ইলেকট্রনের সরণ হবে। ঠিক আছে? এবার ইলেকট্রন এই ধরনের ইন্ডাকটিভ ইফেক্টের কিছু বৈশিষ্ট্য আছে। ইন্ডাকটিভ ইফেক্টের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য বলো তো? এই ধরনের যখন ইন্ডাকটিভ ইফেক্টে আমরা যে জিনিসগুলো দেখব, এদের কিন্তু বৈশিষ্ট্য কি? যেমন 1 নাম্বার, উৎস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে এই ধরনের প্রভাব হ্রাস পাবে। বোঝা গেছে? অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছি, এখানে যতটা ইলেকট্রনের সরণ হবে এখানে অতটা হবে না, তার থেকে কম হবে। তার থেকে যত উৎস থেকে যত দূরত্ব বৃদ্ধি পাবে প্রভাবটা কিন্তু তত ধীরে ধীরে হ্রাস পাবে। কীরকম হ্রাস পাবে? মোটামুটি 3টি কার্বন এর পর এই প্রভাব বিবেচিত হয় না। 3টা কার্বনের পর আর এই প্রভাবটা আমরা বিবেচনা করি না। মনে থাকবে কথাটা? এক্ষেত্রে ইলেকট্রন জোড়ের সরণ হলেও বন্ধন কিন্তু ভাঙে না, বন্ধন বিয়োজন ঘটে না। বোঝা গেছে? আর কি করা হয়, আর কি বৈশিষ্ট্য বলো তো? ইলেকট্রনের যে সরণটা সেটা বন্ধনের মাঝে তীর চিহ্ন দ্বারা দেখানো হয়। তীর চিহ্নের মনে রাখবে, তীর চিহ্নের মাথা বসানো হয়। ইলেকট্রনের বন্ধনের মাঝে তীর চিহ্নের মাথা দিয়ে, এই যে তীর চিহ্ন যে দেখতে পাচ্ছে, তীর চিহ্নের মাথা, এইভাবে তীর চিহ্নের মাথা বসানো হয়। এবং যেদিকে ইলেকট্রনের সরণ সেদিকে তীরের মাথা থাকে। বোঝা গেছে? এই হলো বৈশিষ্ট্য, খুব সহজ। তাহলে কি, উৎস থেকে দূরত্ব যত বাড়বে ইন্ডাকটিভ প্রভাবটা তত কমে যাবে। ইন্ডাকটিভ প্রভাবটা বোঝা গেছে তো? কোনো কার্বন শৃঙ্খলে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যখন আরও বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে যাব, তখন এই কারণগুলো দিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন আমাদের উত্তর করতে হবে। সেই সময় মনে রাখবে, এরকম কার্বন শৃঙ্খলে এরকম গ্রুপ বা পরমাণু উপস্থিতির ফলে বন্ধনে ইলেকট্রনগুলো হয় তার দিকে সরে আসবে অথবা কার্বন শৃঙ্খলের দিকে সরে যাবে। এর ফলে নানা ধরনের ভিন্ন ভিন্ন ধর্মের সৃষ্টি হয় এবং এই প্রভাবটাকে বলা হয় ইন্ডাকটিভ প্রভাব, যেটা দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রভাবটা হ্রাস পাবে এবং ইলেকট্রনের যে সরণ হবে সেক্ষেত্রে স্থায়ী সরণ হলেও বন্ধন বিভাজন ঘটবে না। আমরা এই ধরনের ইন্ডাকটিভ প্রভাবকে দুটো ভাগে ভাগ করি। আমরা দেখব ইন্ডাকটিভ প্রভাবকে আমরা দুটো ভাগে ভাগ করি, আই প্রভাব প্লাস আই প্রভাব। কাকে বলবো প্লাস আই প্রভাব? যদি কি হয়, যে সমস্ত গ্রুপ কি করবে বা পরমাণু যদি কার্বন শৃঙ্খলে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে। বোঝা গেছে? যেমন দেখতে পাচ্ছ এক্ষেত্রে ইলেকট্রন পুশিং হচ্ছে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, অর্থাৎ যারা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, মনে থাকবে, ইলেকট্রন বিকর্ষী গ্রুপ বা পরমাণু উপস্থিত থাকলে, যেমন
CH3 CH2 যেমন CO মাইনাস, যেমন NH, এই সমস্ত গ্রুপ যদি উপস্থিত থাকে তাহলে তারা কার্বন শৃঙ্খলে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করবে। তাহলে যে সমস্ত গ্রুপ কার্বন শৃঙ্খলে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে, বোঝা গেছে, ইলেকট্রনকে পুশিং করে, ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, তারা যে প্রভাবটা দেখাবে সেটাকে প্লাস আই প্রভাব বলা হবে। অন্যদিকে মাইনাস আই প্রভাব তাহলে কাকে বলা হবে? মাইনাস আই প্রভাব, যেখানে কার্বন শৃঙ্খলে কী হবে বলো তো? কার্বন শৃঙ্খলে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পাবে, কারণ ইলেকট্রন টেনে নিবে কাদের ক্ষেত্রে? যে সমস্ত গ্রুপ ইলেকট্রন আকর্ষী গ্রুপ বা পরমাণু এই ঘটনাটা ঘটায়। যেমন NO2 COH OH হ্যালোজেনগুলো, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন ইত্যাদি, এই গ্রুপগুলো যদি উপস্থিত থাকে তাহলে তারা এই যে দেখতে পাচ্ছ কার্বন শৃঙ্খল থেকে ইলেকট্রন টেনে নিবে, ফলে কার্বন শৃঙ্খলে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পাবে। ফলে ইলেকট্রন আকর্ষী আর ইলেকট্রন বিকর্ষী এই জিনিসটা মনে রাখা সুবিধাজনক। তাহলে ইলেকট্রন আকর্ষী গ্রুপ যদি হয় তাহলে তার সেই প্রভাবটাকে বলা হবে প্লাস আই প্রভাব, আর ইলেকট্রন বিকর্ষী গ্রুপ যদি হয় যেমন এই টাইপের গ্রুপগুলো, তখন সেই প্রভাবটাকে বলা হবে মাইনাস আই প্রভাব। এবার আমরা ইন্ডাকটিভ প্রভাবের প্রয়োগ দেখব। এর ফলে আমরা কী ধরনের প্রশ্নের উত্তর সাধারণত ব্যাখ্যা করতে পারি সেই জিনিসটা একটু দেখে নিব। ইন্ডাকটিভ প্রভাবের প্রয়োগ, বোঝা গেছে? আমরা প্রয়োগ দেখে নেব। প্রয়োগ তো তোমরা বলতে পারবে COH গ্রুপটা প্লাস আই প্রভাব দেখাবে না মাইনাস আই প্রভাব দেখাবে? প্লাস গ্রুপটা প্লাস আই প্রভাব দেখাবে না মাইনাস আই প্রভাব দেখাবে বলো তো? আমরা এবার এর প্রয়োগ দেখব এবং এর প্রয়োগে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখব। যেমন আমরা ব্যাখ্যা করতে পারি আম্লিক ধর্ম, অ্যাসিডের আম্লিক ধর্ম ব্যাখ্যা করা যায়। আম্লিক ধর্ম, ঠিক আছে। প্রথম যদি আমরা দেখি তো আমরা যদি বলো তো এটা কি হবে? যেমন মনে করো CH3C অ্যাসিটিক অ্যাসিড, আর এটা হলো ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তো কোনটার আম্লিক ধর্ম বেশি হবে বলো তো? বলা যাবে এই দুটোর মধ্যে কোনটার আম্লিক ধর্ম? আমরা ইন্ডাকটিভ ইফেক্টের সাহায্যে এই প্রশ্নটা উত্তর ব্যাখ্যা করব। তো যত সহজে প্রোটন নির্গমন হবে, যত সহজে প্রোটন নির্গমন করতে পারবে তার আম্লিক ধর্ম তত বেশি হবে। অথবা অন্যভাবে বলতে পারি এখানে ইলেকট্রনের ঘনত্ব যত কম হবে তার আম্লিক ধর্ম তত বেশি হবে। তো ইলেকট্রনের ঘনত্বের এই জায়গাটা প্রভাবিত করবে যে কারণটা, সেটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট, এই গ্রুপটা আর এই গ্রুপ। তাতে আমরা একটু আগে যেটা দেখলাম CH3 গ্রুপটা প্লাস আই প্রভাব দেখাবে, আর এই গ্রুপটা মাইনাস আই প্রভাব দেখাবে। তো প্লাস আই প্রভাবের ফলে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে, আর মাইনাস আই প্রভাবের ফলে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পাবে। ফলে ইলেকট্রনের ঘনত্ব যত হ্রাস পাবে এই বন্ধন বিয়োজনটা তত সহজ হবে। ফলে অ্যাসিটিক অ্যাসিডের তুলনায় ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের আম্লিক ধর্ম কিন্তু বেশি হবে। এভাবে আমরা আম্লিক ধর্ম ব্যাখ্যা করতে পারি। বোঝাতে পেরেছি কথাটা? যে এই দুটো যৌগের আম্লিক ধর্ম যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে মনে রাখবে প্লাস আই প্রভাব কি করবে? আম্লিক ধর্ম হ্রাস করে, আম্লিক ধর্ম হ্রাস ঘটায়, আর মাইনাস আই প্রভাব আম্লিক ধর্ম বৃদ্ধি করে। বোঝা গেছে এই কথাটা? তাহলে এখানে +3, এই যে CH3 প্লাস আই প্রভাবের ফলে OH এর এখানে কী হবে? ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। আর এখানে কী হয়? মাইনাস আই প্রভাবের ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। বোঝা গেছে? ফলে এক্ষেত্রে কী হবে বলো তো? এই যৌগটার আম্লিক ধর্ম বেশি হবে, আম্লিক ধর্ম এর বেশি, আর এর আম্লিক ধর্ম কম। এইভাবে আমরা আম্লিক ধর্ম ব্যাখ্যা করতে পারি। বোঝা গেছে তো? প্লাস আই প্রভাব দিয়ে আমরা ব্যাখ্যা করলাম। আমরা যদি দেখি যে তারপরের এটা বলো তো এদের ক্ষেত্রে আম্লিক ধর্ম কীরকম হবে? যেমন মনে করো এখানে আছে FCH2COH, এখানে আছে ClCH2COH, এখানে আছে ব্রোমিন CH2C। বলো তো এবার এইভাবে আমরা আম্লিক ধর্ম কীভাবে ব্যাখ্যা করব? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। কোনটার আম্লিক ধর্ম বেশি হবে, কোনটার কম হবে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে ব্যাখ্যা করতে পারবো। দেখো সবগুলো মাইনাস আই প্রভাব, এটাও মাইনাস আই,
এই গ্রুপটাও মাইনাস আই প্রভাব দেখাবে, এই গ্রুপটাও মাইনাস আই প্রভাব দেখাবে। কিন্তু এক্ষেত্রে আই প্রভাবের যে ক্রম, সেই আই প্রভাবের ক্রম হলো ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন। কারণ তড়িৎ ঋণাত্মকতা যত বৃদ্ধি হবে মাইনাস আই প্রভাব তত বেশি হবে। তাহলে ফ্লোরিনের যদি আই প্রভাব সব থেকে বেশি হয় তাহলে এর আম্লিক ধর্ম সব থেকে বেশি হবে, কারণ ইলেকট্রন টেনে নিবে, এরাও ইলেকট্রন টেনে নিবে, কিন্তু ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা এর সব থেকে বেশি, ফলে এর আম্লিক ধর্ম সব থেকে বেশি হবে। আম্লিক ধর্ম 1 নম্বরের, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। বোঝা গেছে কি না? যেহেতু আম্লিক কি এদের তড়িৎ ঋণাত্মকতা ক্রমায়িত, অর্থাৎ মাইনাস আই প্রভাবের ক্রমটা এরকম। বোঝা গেছে? এভাবে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর খুব সহজে কিন্তু ব্যাখ্যা করতে পারি। আমরা যদি বলি এইটাকে কীভাবে ব্যাখ্যা করবে বলো তো, এই ধর্মটাকে কীভাবে ব্যাখ্যা করবে? যেমন মনে করো এখানে আছে সিএল, ঠিক আছে, CaCl, COOH, আর এখানে আছে Cl। তাহলে এটার বলো তো আম্লিক ধর্ম কোনটার বেশি হবে, কোনটার কম হবে? আমরা এইভাবে আম্লিক ধর্ম কিন্তু খুব সহজে ব্যাখ্যা করতে পারি। দেখতে পাচ্ছি এখানে দুটো মাইনাস আই প্রভাব আছে, দুটো মাইনাস আই প্রভাব, এখানে একটা আই প্রভাব, ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে দুটো মাইনাস আই প্রভাব, দুটি মাইনাস আই প্রভাব, আর এখানে কটা? একটা মাইনাস আই প্রভাব, একটি মাইনাস আই প্রভাব। তাহলে বলো তো কোনটার আম্লিক ধর্ম বেশি হবে বলো? এটার না এটার? কারণ মাইনাস আই প্রভাব কী করে? ইলেকট্রন আকর্ষী গ্রুপ, ফলে এই জায়গাটাতে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি হ্রাস করবে এর তুলনায়, কারণ এখানে একটা মাইনাস আই প্রভাব, ইলেকট্রন আকর্ষী গ্রুপ একটা, এখানে ইলেকট্রন আকর্ষী গ্রুপ দুটো, ফলে এরকম ইলেকট্রন আকর্ষী গ্রুপের সংখ্যা যত বাড়বে OH এর ইলেকট্রন ঘনত্ব তত হ্রাস পাবে, আর OH এর ইলেকট্রন ঘনত্ব যত হ্রাস পাবে আম্লিক ধর্ম কিন্তু তত বৃদ্ধি পাবে। এভাবে আমরা ইন্ডাকটিভ প্রভাবের সাহায্যে বিভিন্ন যৌগগুলোর আম্লিক ধর্মর যে হ্রাস বৃদ্ধি সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারি। আমরা চলে যাবো, আমরা অন্য ঘটনাও ব্যাখ্যা করতে পারি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যেমন CF3COOH, আর মনে করো CFCH2COOH, এই দুটোর মধ্যে কোনটার আম্লিক ধর্ম বেশি? আমরা এবার দেখব এই শুধু আম্লিক ধর্ম না, আমরা ক্ষারীয় ধর্ম এবং অন্যান্য ধর্মও কিন্তু এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা দেখব এমিনের ক্ষার ধর্ম ব্যাখ্যা করব। এমিনের ক্ষার ধর্ম, এমিনের ক্ষার ধর্ম। তো বলো তো এমিনের ক্ষার ধর্ম কি? মনে রাখবে এমিনের মধ্যে যে নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে ক্ষার ধর্ম বৃদ্ধি পায়, এই কথাটা আমরা মাথায় রাখবো। এই যে এমিন হলে তার নাইট্রোজেন থাকবে, আর নাইট্রোজেনের মাথায় ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পেলে, অর্থাৎ ইলেকট্রনের লভ্যতা যত বৃদ্ধি পাবে তাদের ক্ষার ধর্ম তত বৃদ্ধি পাবে। বোঝা গেছে? তো আমরা এই কথাটাকে সামনে রেখে যদি বলি তাহলে বলো তো যে বিভিন্ন ডিগ্রির যে মিথাইল এমিনগুলো আছে, মিথাইল এমিন, যেমন মনে করো CH3 NH CH3, এটা 2 ডিগ্রি আর একটা প্রাইমারি মিথাইল এমিন। তো বলো তো এই তিনটার মধ্যে যদি আমাকে বলে যে ক্ষার ধর্ম কোনটার বেশি কোনটার কম, বলতে পারবে? বলো। ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে আমাকে ব্যাখ্যা করতে হবে এই তিনটা যৌগের মিথাইল এমিনের যে যৌগগুলো আছে, এটা হলো ট্রাইমিথাইল এমিন 3 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি, কোনটার ক্ষার ধর্ম বেশি হবে কোনটার কম হবে? তো দেখো এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের প্রাপ্যতার উপর কিন্তু ক্ষার ধর্মটা নির্ভর করবে। যেখানে ইলেকট্রন জোড়ের ঘনত্ব যত বেশি হবে ক্ষার ধর্ম তত বেশি হবে। তো কোনটাতে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে সেটা আই প্রভাব দিয়ে ব্যাখ্যা করো। আমরা জানি CH3গুলো প্লাস আই প্রভাব দেখায়। বোঝা গেছে? ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, ফলে এখানে 3টি প্লাস আই প্রভাব আছে, এখানে 2টি আছে, 2টি প্লাস আই প্রভাব, আর এখানে 1টি প্লাস আই প্রভাব। তাহলে বুঝতে পারছো আই প্রভাব কি করবে? ইলেকট্রন বিকর্ষণ করে এবং অন্য
ইলেকট্রন বিকর্ষণ করার ফলে এখানে ইলেকট্রনের ঘনত্ব সবথেকে বেশি হবে, ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক হবে, তাই হবে কি না? এখানে মধ্যম হবে আর এখানে কম হবে, ফলে ঠিক সেক্ষেত্রে কী হবে, আম্লিক ধর্মের সিরিজটা এটা যদি 1 নম্বর গঠন বলে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে ক্ষারীয় ধর্মের ক্রম কী হবে? ক্ষারীয় ধর্মের ক্রম, যেহেতু এখানে 3টা প্রভাব আছে, 3টা CH3 গ্রুপ ইলেকট্রন বিকর্ষণ করবে, ফলে এখানে ইলেকট্রনের ঘনত্ব সবথেকে বেশি হবে, এখানে ইলেকট্রনের ঘনত্ব সবথেকে কম হবে, ফলে আম্লিক ধর্মের ক্রম যেটা হবে 1 নম্বর সবথেকে বেশি হবে, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। তবে এটা গ্যাসীয় অবস্থায়, মনে রাখবে গ্যাসীয় অবস্থায়, কারণ জলীয় দ্রবণে কিন্তু এর আলাদা ঘটনা ঘটে এবং জলীয় দ্রবণের ক্ষেত্রে সিরিজটা একটু অন্যরকম হয়। রেজোনেন্স আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট কনসেপশন, ভীষণ ইম্পর্ট্যান্ট টার্ম, ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয়বস্তু। এটা নিয়ে আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। তোমাদের নিশ্চয়ই ধারণা আছে যে বেনজিন, এই যে বেনজিনের গঠনটা এরকম, আবার বেনজিনের গঠনটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, অর্থাৎ এখানে যেমন 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6, 1, 2-এ এক বন্ধন আছে, কিন্তু এখানে 1, 2-এ দ্বিবন্ধন আছে। তো বেনজিনের সঠিক গঠন কোনটা, এটা না এটা? এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে গেলে, বুঝতে গেলে আমাদের কিন্তু এই টার্মটা সম্পর্কে ধারণা থাকা চাই। রেজোনেন্স ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, রেজোনেন্স। তোমাদের ধারণা আছে রেজোনেন্স কাকে বলে? রেজোনেন্সের সংজ্ঞাটা আমরা এভাবে আন্দাজ করতে পারি, প্রকৃত গঠন সংকেত, কোন একটা যৌগের প্রকৃত ইলেকট্রনীয় গঠন সংকেত, প্রকৃত ইলেকট্রনীয় গঠন সংকেত দ্বারা প্রকাশযোগ্য নয়। মনে থাকবে, প্রকৃত ইলেকট্রনীয় গঠন সংকেত দ্বারা প্রকাশযোগ্য নয় এমন কোনো যৌগ, এমন সমতলীয় পাই ইলেকট্রন বিশিষ্ট যৌগের মনে রাখবে যে আমরা প্রকৃত ইলেকট্রনীয় গঠন দিয়ে প্রকাশ করতে পারি না, এরকম কোনো সমতলীয় পাই ইলেকট্রন বিশিষ্ট যৌগের, মনে থাকবে, কতকগুলি বাস্তব অস্তিত্বহীন, বাস্তবে কিন্তু এদের অস্তিত্ব থাকবে না, বাস্তব অস্তিত্বহীন, মনে থাকবে, অথচ কাল্পনিক, মনে থাকবে, কাল্পনিক, বাস্তব অস্তিত্বহীন অথচ কাল্পনিক, মনে থাকবে, কাল্পনিক ইলেকট্রনীয় গঠনের সংকর অবস্থাকে বলা হয় রেজোনেন্স। অর্থাৎ রেজোনেন্স বলতে আমরা প্রকৃত ইলেকট্রনীয় গঠন দিয়ে, একটা গঠন দিয়ে প্রকাশ করতে পারি না, কিন্তু বাস্তব অস্তিত্বহীন কাল্পনিক কতগুলো স্ট্রাকচার দিয়ে আমরা একটা যৌগের গঠনটাকে প্রকাশ করার চেষ্টা করি, সেই সংকর অবস্থাগুলোকে বলা হয় রেজোনেন্স। মনে থাকবে কথাটা, সংকর অবস্থাগুলোকে রেজোনেন্স বলে। যেমন আমরা বেনজিনের যে ছবিটা, একটা গঠন সংকেত দিয়ে বেনজিনকে প্রকাশ করা যায় না, যেমন একাধিক স্ট্রাকচার দিয়ে বেনজিনকে প্রকাশ করা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর ইত্যাদি। এই স্ট্রাকচারগুলো মনে রাখবে, এই স্ট্রাকচারগুলোকে বলা হয়, এই যে স্ট্রাকচারগুলো এদেরকে বলা হয় রেজোনেন্স। আর এদের যে সংকর অবস্থাটা, সেই সংকর অবস্থাটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। এই অবস্থাটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। বোঝা গেছে? তাহলে এটাকে বলা হবে রেজোনেন্স হাইব্রিড। আর এই একটা স্ট্রাকচারকে বলা হবে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্ম। আর কোন একটা যৌগের এরকম একাধিক স্ট্রাকচার দিয়ে যদি আমরা প্রকাশ করার চেষ্টা করি, কাল্পনিক যে স্ট্রাকচারগুলো, সেই প্রকাশ করার ঘটনাটাকে বলা হয় রেজোনেন্স। অর্গানিক কেমিস্ট্রিতে রেজোনেন্সের ধারণা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
বোঝা গেছে। এবার এই যে ছবিগুলো যে আমরা আঁকাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইচ্ছা মতন ছবি আঁকানো যায় না। ছবিগুলো আঁকাবার, রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁকাবার কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আবার আমি বলতে চাইছি যে রেজোনেন্স কনসেপশনটা আসলে কি। তো অর্গ্যানিক কেমিস্ট্রি যৌগগুলোর কোন একটা গঠন সংকেত তার সমস্ত ধর্মের ব্যাখ্যা দিতে পারে না। একাধিক গঠন সংকেত সম্মিলিতভাবে ওই যৌগটার বিভিন্ন ধর্মের ব্যাখ্যা দিতে সক্ষম। ওই একাধিক স্ট্রাকচারগুলোকে বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার, আর একাধিক স্ট্রাকচারের সম্মিলিত সংকর অবস্থাটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। যেমন আমরা বেঞ্জিনের ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার দেখলাম, রেজোনেন্স হাইব্রিড দেখলাম। এবার কোন একটা স্ট্রাকচারের রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমরা কি করে আঁকবো, একটা যৌগের রেজোনেটিং ক্যানোনিক্যাল ফর্মগুলো কি করে আঁকা হয়, তার জন্য কিছু কিন্তু নিয়ম ফলো করতে হয়। যেমন পরমাণুর অবস্থানের কোনো পরিবর্তন কিন্তু ঘটানো যাবে না, মনে থাকবে কথাটা। আবার বলছে একটা রেজোনেটিং স্ট্রাকচার আমি আঁকবো, একাধিক রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁকার সময় খেয়াল রাখবে যে পরমাণুর কি হবে না, পরমাণুগুলো যে আছে সে পরমাণুগুলোর অবস্থানের পরিবর্তন ঘটানো যাবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর, সিগমা বন্ধনযুক্ত যে মূল কাঠামোটা, সেই মূল কাঠামোটা অপরিবর্তিত থাকবে, বোঝা গেছে। 3 নম্বর মনে রাখবে যে ওই যৌগটার মধ্যে যে পরমাণুগুলো, রেজোনেন্সে অংশগ্রহণকারী পরমাণুগুলোর যুগ্ম আর অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কিন্তু প্রতিটা রেজোনেটিং স্ট্রাকচারে একই থাকবে, বোঝা গেছে। রেজোনেটিং স্ট্রাকচারগুলোতে যে যুগ্ম আর অযুগ্ম ইলেকট্রনগুলোর সংখ্যাটা সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। আর যারা রেজোনেন্সে অংশগ্রহণ করবে তাদেরকে কিন্তু একই তলে থাকতে হবে, একই প্লেনে থাকতে হবে। আর ওই রেজোনেন্সে অংশগ্রহণকারী যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর যোজ্যতা সঠিক হতে হবে। ফলে একটা রেজোনেটিং মিনিংফুল, একটা অর্থপূর্ণ রেজোনেটিং স্ট্রাকচারগুলো অঙ্কন করতে গেলে আমাদের এই তথ্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে। একই প্লেনে থাকবে, প্রত্যেকটা যোজ্যতা সঠিক হতে হবে, জোড় বিজোড় ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে, মূল কাঠামোটার কোনো পরিবর্তন ঘটানো যাবে না, বোঝা গেছে। এবং এইভাবে আমরা যদি রেজোনেটিং স্ট্রাকচারগুলো অঙ্কন করি সেক্ষেত্রে মনে রাখবে রেজোনেটিং স্ট্রাকচার যে আমরা যে রেজোনেটিং যে স্ট্রাকচার ক্যানোনিক্যাল ফর্মগুলো আছে তাদের রেজোনেন্স হাইব্রিডের প্রতি কিন্তু তাদের অবদান আমরা বিবেচনা করি। ফলে রেজোনেটিং স্ট্রাকচারে রেজোনেন্স হাইব্রিডে অবদান কার অবদান? রেজোনেটিং স্ট্রাকচারগুলো, রেজোনেন্স হাইব্রিডে অবদান, এই কথাটা মাথায় রাখবে। ক্যানোনিক্যাল ফর্মগুলোর যার স্থিতিশীলতা যত বেশি, রেজোনেন্স হাইব্রিডের প্রতি তার অবদান তত বেশি। যে রেজোনেটিং স্ট্রাকচারের স্থিতিশীলতা যত বেশি, রেজোনেন্স হাইব্রিডের প্রতি তার অবদান তত বেশি, বোঝা গেছে কথাটা। তো আমাদের রেজোনেটিং স্ট্রাকচারগুলোর স্থিতিশীলতা বিচার করা হয়, বিভিন্নভাবে স্থিতিশীলতা বিচার করা হয়। যেমন আমরা যদি দেখি একটা যদি নন পোলার হয়, মনে রাখবে নন পোলার যৌগ পোলার অপেক্ষা বেশি, যে রেজোনেটিং স্ট্রাকচার স্থিতিশীলতা বেশি হবে তার পোলার অপেক্ষা নন পোলার অপেক্ষা বেশি স্থিতিশীল, বোঝা গেছে। আর বেশি স্থিতিশীল যদি হয় তাহলে একটা রেজোনেন্স হাইব্রিড গঠনের প্রতি এর অবদানটা বেশি হবে। এই অবদানটার কথা জানতে হয়। যেমন আমরা যদি দেখো এই যৌগটা আমাদেরকে যদি বলে দ্বিবন্ধন CH দ্বিবন্ধন CH2, আর একটা যৌগ মনে করো এই যৌগটা CH3 CH দ্বিবন্ধন CH দ্বিবন্ধন CH2। তো এই একটা যৌগ আর এই যৌগটা দেখতে পাচ্ছ। এখান থেকে কি করলাম, এক্ষেত্রে কি হলো, দ্বিবন্ধনটা এখানে চলে আসলো আর এই দ্বিবন্ধনটা এখানে চলে গেল। তাহলে কি হবে বলো তো এই ছবিটা? আবার বলছি, এই যে এটা রেজোনেন্স দেখাবে, এইভাবে রেজোনেন্স গঠনগুলো অঙ্কন করতে হয়। তাহলে এই বন্ধন যদি এখানে পাই ইলেকট্রন এখানে চলে আসে তাহলে এক্ষেত্রে কি হবে, CH দ্বিবন্ধন, এইভাবে ছবি আঁকাতে হয়। বারবার দেখে নাও যে পাই ইলেকট্রনের কিন্তু শিফটিং হবে, দ্বিবন্ধনের ইলেকট্রনের শিফটিং হবে, বোঝা গেছে। তাহলে এটা নেগেটিভ হয়ে গেল আর এই জায়গাটা পজিটিভ হয়ে গেল। এটা অধ্রুবীয় 1 নম্বর স্ট্রাকচার, অধ্রুবীয় 2 নম্বর স্ট্রাকচার ধ্রুবীয়।
তাহলে বলো তো কোনটার স্থিতিশীলতা বেশি? নন পোলার মানে অধ্রুবীয় যেটা, তার স্থিতিশীলতা পোলার অপেক্ষা বেশি। ফলে 2 নম্বর স্ট্রাকচারের তুলনায় 1 নম্বর স্ট্রাকচারের স্থিতিশীলতা বেশি। ফলে এরা যে রেজোনেন্স হাইব্রিডটা গঠন করবে, সেই রেজোনেন্স হাইব্রিডে 1 নম্বরের অবদান 2 নম্বরের তুলনায় বেশি। বোঝা গেছে? এইভাবে আমরা পোলার নন পোলারের স্থিতিশীলতা বিচার করে থাকি। আমরা যদি সমযোজী বন্ধনের সংখ্যা দেখি, মনে রাখবে 2 নম্বর সমযোজী বন্ধনের সংখ্যা, সমযোজী বন্ধনের সংখ্যা বেশি হলে স্থিতিশীলতা বেশি হবে, স্থিতিশীলতা বেশি। আবার যদি আমাকে বলো তো তাহলে এই যৌগটা যে দেখতে পাচ্ছ CH3C দ্বিবন্ধন ও, এই যে যৌগটা, আর এক্ষেত্রে CH3C এই ইলেকট্রন এখানে চলে আসলো। বলো তো এই দুটোর মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর কোনটার স্থিতিশীলতা বেশি? বলতে পারবে? আমরা রেজোনেন্স দিয়ে কিন্তু এই ধরনের স্থিতিশীলতা বিচার করতে পারি, এবং এরা যে রেজোনেন্স হাইব্রিডটা গঠন করবে তার প্রতি এদের অবদান কার বেশি সেটাও বলতে পারি। বোঝা গেছে? তাহলে আমরা এখানে বলছি সমযোজী বন্ধনের সংখ্যা বেশি হলে স্থিতিশীলতা বেশি হবে। দেখতে পাচ্ছ এখানে দ্বিবন্ধন আছে, এখানে ত্রিবন্ধন আছে, বাকি সব জায়গায় বন্ধন সংখ্যা সমান আছে। তাহলে এটার সমযোজী বন্ধনের সংখ্যা বেশি বলে এর স্থিতিশীলতা কিন্তু বেশি। মনে থাকবে? ফলে 1 নম্বরের তুলনায় 2 নম্বর যৌগটার 2 নম্বর গঠনটার স্থিতিশীলতা বেশি। এইভাবে আমরা, এবং স্থিতিশীলতা যদি বেশি হয় তাহলে রেজোনেন্স হাইব্রিডের প্রতি এর অবদানও বেশি, অবদান বেশি। বোঝা গেল কি? এইভাবে সমযোজী বন্ধনের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, এবং যার স্থিতিশীলতা বেশি রেজোনেন্স হাইব্রিডের প্রতি তার অবদানও বেশি হবে। আমরা এবার দেখব যে নেগেটিভ এবং পজিটিভ চার্জ। মনে রাখবে যে পজিটিভ চার্জ যদি কম ইলেকট্রোনেগেটিভ মৌলে, আর নেগেটিভ চার্জ বেশি নেগেটিভ মৌল, যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ মৌলে থাকলে স্থিতিশীলতা বেশি হবে। বোঝা গেছে? স্থিতিশীলতা বেশি, আর স্থিতিশীলতা যদি বেশি হয় তাহলে অবদানও বেশি হবে, তাই কিনা? যার স্থিতিশীলতা বেশি তাহলে হাইব্রিডের প্রতি অবদান, আমরা এটাই ধারণা তৈরি করতে চাইছি যে কোন 3টা রেজোনেটিং স্ট্রাকচার, 1টা 2টা 3টা রেজোনেটিং স্ট্রাকচারগুলোর মধ্যে কোন রেজোনেটিং স্ট্রাকচার স্থিতিশীলতা বেশি। যে রেজোনেটিং স্ট্রাকচারটার স্থিতিশীলতা বেশি রেজোনেন্স হাইব্রিড গঠনে তার অবদানও বেশি। CH2 দ্বিবন্ধন ও, আমরা এই যৌগটার গঠন দেখো, এই যৌগটাকে দেখতে পাচ্ছি, এই যৌগটাকে আমরা কি করব? গঠন ব্যাখ্যা দেখো তো কোনটার স্থিতিশীলতা বেশি হবে, এটা না এখানে? যদি এটা চলে আসে, এটা এখানে চলে আসে, তাহলে দেখো CH2 দ্বিবন্ধন C ও, বলো তো কোনটা 1 নম্বর স্থিতিশীলতা বেশি হবে না 2 নম্বরের স্থিতিশীলতা বেশি হবে? কিভাবে ব্যাখ্যা করব? কোন রেজোনেটিং গঠনটার স্থিতিশীলতা বেশি? কোনটার স্থিতিশীলতা বেশি বলো তো? 1 নম্বর না 2 নম্বরের? তো এক্ষেত্রে আমরা এই যে লিখে রেখেছি পজিটিভ চার্জ কম ইলেকট্রোনেগেটিভ পরমাণুতে, এবং নেগেটিভ চার্জ বেশি ইলেকট্রোনেগেটিভ পরমাণুর মাথায় যদি থাকে। এখানে দেখো কার্বনের তুলনায় ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু অক্সিজেনের বেশি কার্বন অপেক্ষা, অক্সিজেন বেশি নেগেটিভ। এই কথা বোঝা গেছে? তাহলে এই ছবিটাতে দেখো কম নেগেটিভের মাথায়, কম তড়িৎ ঋণাত্মক মৌলের মাথায় নেগেটিভ আছে, এখানে বেশি নেগেটিভ মৌলের মাথায় নেগেটিভ আছে। সুতরাং আমরা দেখলাম বেশি নেগেটিভের মাথায় যদি বেশি নেগেটিভ থাকে, বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের মাথায় নেগেটিভ যদি থাকে, তার স্থিতিশীলতা বেশি হবে। সুতরাং 1 নম্বরের তুলনায় 2 নম্বর যে গঠনটা আছে, 2 নম্বরের স্থিতিশীলতা কিন্তু অনেক বেশি হবে। বোঝা গেছে? এবার আমরা খুব সহজে কিন্তু বিভিন্ন যে যৌগগুলোর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারি, এবং স্থিতিশীলতার সাথে অবদানও ব্যাখ্যা করতে পারি। আমরা যদি দেখি সমতুল্য গঠনাকৃতির স্থিতিশীলতা কিন্তু বেশি হবে, স্থিতিশীলতা বেশি হয়।
স্থিতিশীলতা বেশি হয়। বোঝা গেছে? সমতুল্য গঠনাকৃতি যদি হয় তাহলে তার অসমতুল্য গঠনাকৃতির তুলনায় স্থিতিশীলতা বেশি হবে। যেমন দেখো এই জায়গাটা যদি দেখি অ্যাসিটিক অ্যাসিড, আমরা যদি অ্যাসিটিক অ্যাসিডের গঠনটা দেখি, এই হলো অ্যাসিটিক অ্যাসিডের গঠন, এটা একটা গঠন। বোঝা গেছে? এর আর একটা গঠন কি হতে পারে, ইলেকট্রনগুলো এখানে চলে গেল আর ইলেকট্রনগুলো এখানে চলে গেল, ফলে এইরকম একটা গঠন হতে পারে অ্যাসিটিক অ্যাসিডের। এই দুটো গঠন একদম সেম নয়, ফলে এরা কিন্তু সমতুল্য নয়। বোঝা গেছে? কিন্তু আমরা যদি অ্যাসিটেট আয়নের ক্ষেত্রে দেখি, দেখো অ্যাসিটেট আয়ন এবং অ্যাসিটেট আয়নের আর একটা গঠন যদি আমরা দেখি, এটা এখানে এসে দ্বিবন্ধন করলো, এই দ্বিবন্ধনটা এখানে চলে গেল, এইভাবে রেজোনেন্সগুলো আঁকাতে হয়, রেজোনেন্সগুলো আঁকাতে শিখতে হবে। দেখো এই দুটো ছবির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, আছে? দেখো দেখি, এই দুটো ছবির মধ্যে কোনো পার্থক্য নেই, ফলে এই গঠনগুলো হলো সমতুল্য। মনে থাকবে কথাটা, এই গঠনগুলো হলো সমতুল্য, আর সমতুল্য হলে এদের স্থিতিশীলতা বেশি হবে। মনে থাকবে, সমতুল্য গঠন এবং এদের স্থিতিশীলতা বেশি। আর স্থিতিশীলতা যদি বেশি হয় তাহলে রেজোনেন্স হাইব্রিডে এদের অবদানও বেশি হবে। এই সমতুল্য কথাটা কিন্তু মাথায় রাখবে। আমার কথা বোঝা গেছে? তাহলে কি, অ্যাসিটিক অ্যাসিডের তুলনায় অ্যাসিটেট আয়নের স্থিতিশীলতা কিন্তু বেশি, কারণ এ কী করে সমতুল্য রেজোনেটিং গঠন তৈরি করতে পারে, যেটা অ্যাসিটেট আয়ন একদম 100% সেম গঠনগুলোকে বলা হবে সমতুল্য গঠন। এক্ষেত্রে কিন্তু সমতুল্য গঠন নয়। ঠিক আছে? তোমরা বলতে পারবে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটেট আয়ন এর মধ্যে কার স্থিতিশীলতা বেশি? এবার মনে রাখবে, আরও মনে রাখবে, রেজোনেটিং স্ট্রাকচার, একটা যৌগ যদি দুটো রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করতে পারে, একটা যৌগ যদি তিনটা রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করতে পারে, তাহলে যে যত বেশি সংখ্যক রেজোনেটিং স্ট্রাকচার তৈরি করতে পারবে তার স্থিতিশীলতা কিন্তু তত বেশি হবে। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে মনে করো এই যৌগটা এখানে আছে, এই যৌগটা, এই যৌগটা, আর একটা যৌগ এখানে আছে, ঠিক আছে? তো বলো তো কোনটার স্থিতিশীলতা বেশি, 1 নম্বরের না 2 নম্বরের? কোনটার স্থিতিশীলতা বেশি হবে? আমরা রেজোনেন্সের সাহায্যে কিন্তু স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারবো। এই কথা বোঝা গেছে? যেমন দেখতে পাচ্ছ, মনে রাখবে কি, তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে অ্যারোমেটিক গঠনের স্থিতিশীলতা বেশি নন অ্যারোমেটিকের তুলনায়। স্থিতিশীলতা নন অ্যারোমেটিক অপেক্ষা বেশি, অ্যারোমেটিক অপেক্ষা বেশি। মনে থাকবে কথাটা? তো এটা হলো অ্যারোমেটিক, দেখতে পাচ্ছ ভিতরে 3টা বন্ধন আছে, এখানে 2টো বন্ধন আছে। এটা কিন্তু এটা থেকে এই ছবিটা তৈরি হয়েছে, এখানকার হাইড্রোজেন এখানে দ্বিবন্ধন তৈরি করেছে। বোঝা গেছে কথাটা? এখানকার, আবার বলছি যে এটা থেকেই কিন্তু এটা তৈরি হলো। এক্ষেত্রে মনে রাখবে কি, এই যে, ঠিক আছে, কি হলো, এটা এই দ্বিবন্ধনটা এখানে চলে গেল, গিয়ে এখানে দ্বিবন্ধন তৈরি করলো, ফলে এই ছবিটা পেলাম। ফলে এই দুটো হলো রেজোনেটিং স্ট্রাকচার। ঠিক আছে? এই যে দ্বিবন্ধনটা এখানে গিয়ে দ্বিবন্ধন তৈরি করলো, তাহলে এই জায়গাটা ধনাত্মক হয়ে গেল। এই দুটো হলো রেজোনেটিং স্ট্রাকচার। এবার যদি বলা হয় এই দুটোর মধ্যে কোনটার স্থিতিশীলতা বেশি, তখন আমরা বলবো এর স্থিতিশীলতা বেশি। কেন স্থিতিশীলতা বেশি? কারণ 1 নম্বর গঠনটা হলো স্থিতিশীলতা বেশি, কারণ 1 নম্বরটা হলো অ্যারোমেটিক আর 2 নম্বরটা হলো নন অ্যারোমেটিক। তো এরকম একাধিক স্ট্রাকচার যদি তৈরি করতে পারে, যাদের মধ্যে একটা অ্যারোমেটিক একটা নন অ্যারোমেটিক, তাহলে নন অ্যারোমেটিক গঠন স্ট্রাকচারের তুলনায় অ্যারোমেটিক স্ট্রাকচারটা যে আছে তার স্থিতিশীলতা বেশি হয়। এভাবে আমরা বিভিন্ন রেজোনেটিং স্ট্রাকচারগুলোর আপেক্ষিক স্থিতিশীলতা, সেই সঙ্গে রেজোনেন্স হাইব্রিডের প্রতি তাদের অবদান, এই জিনিসটা কিন্তু আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করলাম। এবার আমরা দেখব রেজোনেন্সের অ্যাপ্লিকেশন, প্রয়োগ। এই রেজোনেন্সের এই প্রভাবটার সাহায্যে আমরা বেশ কিছু ধর্ম ব্যাখ্যা করতে পারি। ওরকমই আমরা কিছু ধর্ম ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি যদি প্রশ্নটাকে সামনে রাখি, যেমন ফেনল আর ইথানল, বলো তো কোনটার আম্লীয় ধর্ম বেশি হবে, ফেনল না ইথানল? বোঝা গেছে? এইটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রশ্নটা বোঝা গেছে? কিসের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করব? রেজোনেন্সের সাহায্যে।
এটা ফেনল, এটা ইথানল। দেখো ফেনলের ক্ষেত্রে যে রেজোনেন্স দেখাতে পারবে, রেজোনেটিং স্ট্রাকচার আছে, এবং রেজোনেটিং স্ট্রাকচার এরকম এরো চিহ্ন দিয়ে দেখানো হয়। এক্ষেত্রে এই জায়গা দ্বিবন্ধন হলে এই জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, এবং এইভাবে কিন্তু অঙ্কন করতে শিখতে হবে। বোঝা গেছে? অঙ্কন করতে শিখতে হবে। বোঝা গেছে? আর এখানে নেগেটিভ হবে, এক্ষেত্রে যা আছে তাই থাকবে। পরের ছবিটা কী হবে, এই জায়গাটায় আবার দ্বিবন্ধন হবে, এখানে ইলেকট্রন জোড় চলে আসবে। এইভাবে ছবিগুলো আঁকাতে শিখতে হবে। এই পরের ছবিটা কি হবে, এটা এখানে দ্বিবন্ধন হবে, দ্বিবন্ধনের ইলেকট্রনগুলো এই জায়গায় গিয়ে নেগেটিভ হবে, এখানে দ্বিবন্ধন হবে। এইভাবে রেজোনেন্স দেখাতে পারবে। ফলে ফেনলে বলো তো আম্লিক ধর্ম মানে কি? প্রোটন। যে যত সহজে প্রোটন তৈরি করতে পারবে। তো ফেনল রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে বলে এর প্রোটন ত্যাগের প্রবণতা বেশি। আমার কথা বোঝা গেছে? আবার বলছি, এ যদি প্রোটনটা ছেড়ে দেয়, এই প্রোটন ছেড়ে দিয়ে যে নেগেটিভ আয়ন তৈরি হলো, সেটা এইভাবে রেজোনেন্সের মাধ্যমে কিন্তু স্থিতিশীলতা লাভ করতে পারবে। ফলে রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করতে পারার ফলে এর একটা প্রবণতা হলো প্রোটন ছেড়ে দেওয়া। অন্যদিকে এদের ক্ষেত্রে এই ধরনের রেজোনেন্স দেখাবার কিন্তু কোনো সম্ভাবনা নেই বলে এক্ষেত্রে কিন্তু প্রোটন ত্যাগের প্রবণতা কম। ফলে ফেনলের আম্লিক ধর্ম ইথানলের তুলনায় বেশি হবে। বোঝা গেছে? তাহলে ফেনলের আম্লিক ধর্ম ইথানল অপেক্ষা বেশি কেন? কারণ ফেনল যে প্রোটন ত্যাগের মাধ্যমে ফেনক্সাইড আয়ন তৈরি করে, সেই ফেনক্সাইড আয়নটা রেজোনেন্সের মাধ্যমে অধিক স্থিতিশীলতা লাভ করে বলে ফেনলের একটা প্রবণতা হলো প্রোটন ত্যাগ করে অধিক স্থিতিশীল অবস্থায় যাওয়া। অন্যদিকে অ্যালকোহলগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের রেজোনেটিং সম্ভব নয়, এই ধরনের রেজোনেন্স গঠন সম্ভব নয় বলে অ্যালকোহলগুলো কিন্তু রেজোনেন্স দেখাতে পারে না বলে তাদের প্রোটন ত্যাগের প্রবণতা কম। ফলে অ্যালকোহলের তুলনায় ফেনল আম্লিক ধর্ম বেশি হয়, অ্যালকোহলগুলোর আম্লিক ধর্ম কম হয়। আমরা ক্ষারীয় ধর্ম ব্যাখ্যা করতে পারি। দেখি ক্ষারীয় ধর্ম ব্যাখ্যা করার চেষ্টা করব। রেজোনেন্সের সাহায্যে ক্ষারীয় ধর্ম কিভাবে ব্যাখ্যা করা যায়। যেমন আমাদের যদি বলা হয় এটা এনিলিন আর মিথাইলেমিন, তাহলে বলো তো কোনটার ক্ষার ধর্ম বেশি হবে? যে যত সহজে নিঃসঙ্গে ইলেকট্রন জোড় দান করবে, নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের ঘনত্ব যত বেশি হবে, নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের ঘনত্ব যত বেশি হবে, ক্ষার ধর্ম তত বেশি হবে। তুমি পারবে রেজোনেন্সের সাহায্যে ব্যাখ্যা করতে যে কার ক্ষার ধর্ম বেশি হবে, কার কম হবে? তার আগে তোমরা এই প্রশ্নটার উত্তর বলো তো। ফেনল, এই যে ফেনল আর মিথানল কোনটার আম্লিক ধর্ম বেশি? ফেনল এবং মিথানল এই দুটোর মধ্যে কোনটার আম্লিক ধর্ম বেশি? তো বলো তো এই প্রশ্নটার উত্তর কি হবে? কোনটার ক্ষার ধর্ম বেশি? যে যত নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের ঘনত্ব যত বেশি হবে তার ক্ষার ধর্ম তত বেশি হবে। এক্ষেত্রে মনে রাখবে, যেহেতু এটা কনজুগেট সিস্টেম, দ্বিবন্ধন একবন্ধন দ্বিবন্ধন রেজোনেন্সের সাথে রিলেটেড একটা টার্ম আছে কনজুগেট সিস্টেম। কাকে বলে কনজুগেট সিস্টেম? যদি কোনো সিস্টেমে এরকম একবন্ধন দ্বিবন্ধন একবন্ধন দ্বিবন্ধন একবন্ধন দ্বিবন্ধন এরকম সিস্টেম থাকে, তাহলে সেই সিস্টেমটাকে বলা হয় কনজুগেট সিস্টেম। আর কনজুগেট সিস্টেমে যদি কোনো একটা যৌগ থাকে তবে কিন্তু তাদের রেজোনেন্স দেখাতে পারে। কনজুগেট সিস্টেমে না থাকলে কিন্তু রেজোনেন্স সম্ভব হয় না। বোঝা গেছে কথাটা? রেজোনেন্স বলতে এই যে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন বলে, পাই ইলেকট্রনের ছড়িয়ে পড়া, এবং কনজুগেট সিস্টেমে যদি না থাকে তাহলে কিন্তু ছড়িয়ে পড়তে পারবে না। বোঝা গেছে? তাহলে চলে আসি এখানে, দেখি এ কিন্তু রেজোনেন্স কনজুগেট সিস্টেমে থাকার ফলে বলের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করবে। বলের সঙ্গে যদি রেজোনেন্সে অংশগ্রহণ করে তাহলে কি হবে বলো তো? নাইট্রোজেনের উপর যে ইলেকট্রনের যে লভ্যতা ছিল সেই ইলেকট্রনের ঘনত্ব কিন্তু হ্রাস পেল। এই পরের ছবিটা কি হবে? এটা এসে এখানে দ্বিবন্ধন করবে, দ্বিবন্ধন ইলেকট্রন এখানে চলে আসবে। এইভাবে রেজোনেটিং স্ট্রাকচারগুলো অঙ্কন করতে শিখতে হবে, রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁকাতে হবে। এইখানে নেগেটিভ হয়ে গেল। পরের ছবিটা কি হবে? এটা আবার এখানে দ্বিবন্ধন তৈরি করবে, এই দ্বিবন্ধন আবার এখানে গিয়ে নেগেটিভ করবে, ফলে এইভাবে কিন্তু চলবে।
সুতরাং অ্যানিলিনের যে NH2 নাইট্রোজেনের নিঃসঙ্গে ইলেকট্রন জোড় রেজোন্যান্সে অংশগ্রহণ করে বলে এর লভ্যতা কম, প্রাপ্যতা কম। অন্যদিকে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে কিন্তু এ রেজোন্যান্স দেখাতে পারে না। বোঝা গেছে কথাটা? ফলে নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের যে সরণ, সেই সরণ সম্ভব নয়। ফলে এখানে ইলেকট্রন জোড়ের ঘনত্ব বেশি হবে, ফলে এর ক্ষার ধর্ম বেশি হবে, ক্ষার ধর্ম বেশি হবে, কারণ ইলেকট্রন প্রাপ্যতা বেশি, কারণ রেজোন্যান্স দেখাতে পারে না। আর এক্ষেত্রে রেজোন্যান্স দেখাতে পারে বলে এর ক্ষার ধর্ম কিন্তু কম হবে। এইভাবে বিভিন্ন যৌগের ক্ষার ধর্ম যখন আমরা বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে এই প্রশ্নগুলো পাবো, তখন সেদিন এই রেজোন্যান্সের সাহায্যে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। বন্ধন দৈর্ঘ্য আমরা রেজোন্যান্সের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা যদি প্রশ্নটাকে সামনে রাখি, যেমন দেখো এই যৌগটা ইথাইল ক্লোরাইড CH2Cl, আরেকটা যৌগ মনে করো ভিনাইল ক্লোরাইড CH2Cl। এই দুটো যৌগের মধ্যে CCl বন্ধন দৈর্ঘ্য, এই CCl বন্ধন দৈর্ঘ্য সমান হবে না অসমান হবে? কোনটাতে বেশি হবে, কোনটাতে কম হবে বলো তো? আমরা যদি বলি, বোঝা গেছে তো? বন্ধন দৈর্ঘ্য আমরা রেজোন্যান্সের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। কি হয়? রেজোন্যান্সের ফলে এক বন্ধন, মনে রাখবে, রেজোন্যান্সের জন্য এক বন্ধন আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। মনে থাকবে? আংশিক দ্বিবন্ধন। আর কি হয়? দ্বিবন্ধন, দ্বিবন্ধন আবার আংশিক এক বন্ধন, দ্বিবন্ধন চরিত্র লাভ করে। আবার রেজোন্যান্সের ফলে দ্বিবন্ধন আংশিক এক বন্ধন চরিত্র লাভ করে, ফলে বন্ধন দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হবে রেজোন্যান্স দেখাতে পারলে। কারণ এক বন্ধনের তুলনায় দ্বিবন্ধন আকারে দৈর্ঘ্যে ছোট, আবার দ্বিবন্ধনের তুলনায় এক বন্ধন দৈর্ঘ্য বড়। তো এইখানে দেখো, এই যে ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু রেজোন্যান্স সম্ভব নয়। অন্যদিকে ভিনাইল ক্লোরাইড যে আছে, ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু রেজোন্যান্স গঠন সম্ভব। আর ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে যেহেতু রেজোন্যান্স গঠনের সম্ভব, ফলে এই ক্ষেত্রে কি হয়? CCl বন্ধন দৈর্ঘ্য কিন্তু হ্রাস পাবে, CCl বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়, বন্ধন দৈর্ঘ্য হ্রাস। কেন? রেজোন্যান্সের মাধ্যমে CCl বন্ধন দৈর্ঘ্য কী করলো? আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করলো। আর আংশিক রেজোন্যান্সের ফলে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করার ফলে দ্বিবন্ধনের দৈর্ঘ্য এক বন্ধনের তুলনায় কম হয় বলে ভিনাইল ক্লোরাইড যৌগে CCl বন্ধন দৈর্ঘ্য এক্ষেত্রে কম হবে, আর এক্ষেত্রে বেশি হবে। ফলে এই ধরনের বন্ধন দৈর্ঘ্য ঘটনাও আমরা রেজোন্যান্সের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। শুধু তাই নয়, রেজোন্যান্সের সাহায্যে আমরা বিভিন্ন যৌগের স্থিতিশীলতাও ব্যাখ্যা করতে পারি। যেমন গুয়ানিডিনের তুলনায় গুয়ানিডিন আয়নের স্থিতিশীলতা বেশি। আমরা রেজোন্যান্সের সাহায্যে দ্বিমেরু ভ্রামক অর্থাৎ তাদের ধ্রুবীয়তা, ডাইপোল মোমেন্টের ঘটনাও ব্যাখ্যা করতে পারি। এই রেজোন্যান্সের জন্যই বিভিন্ন যৌগের দ্বিমেরু ভ্রামকের মানে হ্রাস বৃদ্ধি হয়। সুতরাং আজকের ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রি যে বিক্রিয়াগুলো সংঘটিত হয়, সেই বিক্রিয়াগুলো সম্পর্কে একটা মৌলিক ধারণা তৈরি করার চেষ্টা করলাম। এবং এই সমস্ত মৌলিক ধারণার উপর ভিত্তি করে আমরা দেখব মূলত সমযোজী বন্ধন হলেও বিভিন্ন কারণের জন্য আয়নীয় বন্ধনের সৃষ্টি হয়। বোঝা গেছে? আর এই আয়নীয় বন্ধন সৃষ্টির জন্য যে কারণগুলো, সেই কারণগুলো জৈব রসায়নের কারণ বলা হয়, যেমন ইন্ডাকটিভ ইফেক্ট, মেসোমেরিক ইফেক্ট, ইলেকট্রোমেরিক ইফেক্ট, রেজোন্যান্স ইফেক্ট। এদের মধ্যে আজকে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট আর রেজোন্যান্স ইফেক্ট নিয়ে কথা বললাম। আমার দিক থেকে আমি বোঝাবার চেষ্টা করেছি। তোমাদের এই প্রভাবগুলো সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।